আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে প্রথমেই বলা হচ্ছে তাপীয় প্রসারণ সম্পর্কে। তাপীয় প্রসারণ বলতে কি বোঝায়? যে কোনো পদার্থকেই যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে তার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তন এগুলো বৃদ্ধি পাচ্ছে। তাপ প্রয়োগের ফলে পদার্থের এই দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তনের বৃদ্ধিটাকেই বলা হচ্ছে তাপীয় প্রসারণ। যে কোনো পদার্থের উপরে তাপ প্রয়োগ করার ফলে দেখা যায় যে পদার্থটার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তন বৃদ্ধি পাচ্ছে। এই তাপ প্রয়োগের ফলে পদার্থের এই দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তনের বৃদ্ধি পাওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে তাপীয় প্রসারণ। আমরা জানি যে কোনো পদার্থ তিন রকম অবস্থার হতে পারে, হয় সেটা কঠিন, অথবা সেটা তরল, কিংবা গ্যাসীয়। কঠিন পদার্থকে তাপ দিলে তার প্রসারণটা সব থেকে কম ঘটে। তরল পদার্থকে তাপ দিলে দেখা যায় যে তার প্রসারণটা কঠিনের থেকে বেশি ঘটছে, কিন্তু গ্যাসীয় পদার্থ থেকে কম প্রসারণ হচ্ছে। আর গ্যাসীয় পদার্থকে তাপ দিলে সব থেকে বেশি প্রসারণ ঘটে। মানে সব থেকে কম বৃদ্ধি পায় তাপের ফলে কঠিন পদার্থ, তারপরে হচ্ছে তরল পদার্থ, তারপরে হচ্ছে গ্যাসীয় পদার্থ। আমরা বাচ্চাবেলায় কঠিন পদার্থের একটা সংজ্ঞা পড়েছিলাম। সেখানে বলা ছিল যে কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে। আমরা আমাদের চারপাশে যে সমস্ত কঠিন পদার্থগুলো দেখতে পাই সবকটারই দেখবে একটা নির্দিষ্ট আকার এবং আয়তন রয়েছে। যেহেতু কঠিন পদার্থের আকার এবং আয়তন দুটোই রয়েছে, তাই কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায় দৈর্ঘ্যের প্রসারণ, ক্ষেত্রফলের প্রসারণ এবং আয়তনের প্রসারণ তিনটেই ঘটে থাকে। কঠিন পদার্থের আকার এবং আয়তন দুই আছে বলে কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ, ক্ষেত্রফলের প্রসারণ এবং আয়তনের প্রসারণ তিনটেই ঘটে থাকে। কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থর নির্দিষ্ট কোনো আকার নেই। যে পাত্রের মধ্যে রাখা হয় সেই পাত্রের আকার নিয়ে থাকে, কিন্তু এদের একটা আয়তন রয়েছে। 5 লিটার জল, তো সেই 5 লিটার জলটাকে আমি যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রের আকার নেবে, কিন্তু এর একটা নির্দিষ্ট আয়তন রয়েছে 5 লিটার, এটাই হচ্ছে এর আয়তন। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও ঠিক তাই। তো এদের যেহেতু আকার নেই কিন্তু আয়তন আছে, তাই এদের দৈর্ঘ্যের প্রসারণ ঘটে না, ক্ষেত্রফলের প্রসারণ ঘটে না। যেহেতু আকার নেই তাই এদের দৈর্ঘ্যের প্রসারণ ঘটে না, ক্ষেত্রফলের প্রসারণ ঘটে না, শুধুমাত্র আয়তনের প্রসারণ ঘটে থাকে। দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই এরকম কয়েকটা কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে আলোচনা করা যাক। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে একটা গরুর গাড়ির চাকায় কিরকমভাবে লোহার বেড় পরানো হয়। গরুর গাড়ির চাকার গায়ে মানে বাইরের দিকটাতে একটা লোহার বেড় পরানো থাকে। প্রথমে সেই লোহার বেড়টাকে গরম করে নেওয়া হয়, তার ফলে দেখা যায় যে তার আয়তনটা বৃদ্ধি পায়। তারপর সেটাকে বসিয়ে দেওয়া হয় কাঠের চাকার ওপরে, এবং সেটা ঠান্ডা হলে আয়তনে ছোট হয়ে যায়, তার ফলে কাঠের চাকাটাকে আঁকড়ে ধরে থাকে। এটা আমরা বাচ্চাবেলাতেই পড়েছিলাম। দুটো রেল লাইনের মাঝখানে কিছুটা গ্যাপ থাকে, কারণ হচ্ছে রেল লাইনের সাথে ট্রেনের চাকার ঘর্ষণের ফলে রেল লাইনটা গরম হয়ে যায়। আর যে কোনো কঠিন পদার্থ গরম হলেই সেটার দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়। তো তার ফলে দেখা যাচ্ছে রেল লাইনটার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে এবং সেই গ্যাপটা পূর্ণ হয়ে যায়। তো সেই কারণে দেখা যায় যে দুটো রেল লাইনের মাঝখানে একটা গ্যাপ রাখা হয়। এখানে যদি এই গ্যাপটা না থাকতো তাহলে দেখা যেত যে রেল লাইনটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে এবং একটা সময় রেল লাইনটা ভেঙে গিয়ে ওপরে উঠে যেত, তার ফলে একটা ট্রেনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। তো যাতে এই দুর্ঘটনাটা না ঘটে, তো সেই কারণে দুটো লাইনের মাঝখানে কিছুটা পরিমাণে গ্যাপ রাখা হয়। এছাড়াও আমরা কঠিন পদার্থের প্রসারণের আরও কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন ধরো একটা কাচের পাত্র, সেই কাচের পাত্রের মধ্যে যদি আমি প্রচণ্ড গরম একটা তরল পদার্থ ঢেলে দিই তাহলে দেখা যাবে যে কাচের পাত্রটার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাওয়ার চেষ্টা করবে এবং তার ফলে কাচের পাত্রটা ফেটে যাবে বা ভেঙে যাবে। অনেক সময় দেখা যায় যে কোনো একটা শিশিতে তার ঢাকনাটা আটকে যায়, সেক্ষেত্রে সেই ধাতব ঢাকনাটাকে উত্তপ্ত করার দরকার পড়ে। সেক্ষেত্রে দেখা যাবে যে ঢাকনাটার আয়তনটা বৃদ্ধি পেয়েছে এবং সেটা খুব সহজেই খুলে যাবে। এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটা কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ। এই যে কঠিন পদার্থকে তাপ দিলে তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়, তার একটা ব্যবহারিক প্রয়োগও রয়েছে। সেই ব্যবহারিক প্রয়োগটা হচ্ছে দ্বিধাতব পাত।
দেখে নেওয়া যাক দ্বিধাদ্বৈত পাত জিনিসটা কি। একটা জিনিস মাথায় রাখবে, দুখানা আলাদা আলাদা কঠিন পদার্থ রয়েছে, সেই পদার্থগুলোকে হিট দিলে তাদের দৈর্ঘ্য প্রসারণটা একই মাপের হবে না। কোনো একটা পদার্থ বেশি বৃদ্ধি পাবে, কোনো একটা পদার্থ কম বৃদ্ধি পাবে। ধরে নেওয়া যাক আমি দুখানা ধাতুর তৈরি পাত রেখেছি, সেই দুটো পাতকে আমি একই পরিমাণে তাপ দিচ্ছি। তাতে দেখা যাবে যে একটা পাত বেশি বৃদ্ধি পাচ্ছে কিন্তু অপর পাতটা কম বৃদ্ধি পাচ্ছে। কখনো দুটো পদার্থ একই মাপের বৃদ্ধি পাবে না, একই পরিমাণে বৃদ্ধি পাবে না। এই ধর্মটাকে কাজে লাগিয়েই তৈরি করা হয় দ্বিধাদ্বৈত পাত। এই দুখানা পাতকে যদি রিভেটের সাহায্যে জুড়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে এগুলোকে হিট দিলে একটা বেশি বৃদ্ধি পাচ্ছে এবং একটা কম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যেহেতু দুটো পাত একসাথে জোড়া রয়েছে তখন দেখা যাবে পাতটা বেঁকে যাচ্ছে। কোন দিকে বেঁকবে? যে পাতটা কম বৃদ্ধি পেয়েছে সেই দিকে বেঁকে যাবে। কথাটা বুঝতে পারলে কি বললাম? দুটো আলাদা ধাতুর তৈরি পাত ছিল, তো সেগুলোকে হিট দিলে দেখা যাবে একটা পাত বেশি বৃদ্ধি পাচ্ছে, একটা পাত কম বৃদ্ধি পাচ্ছে। তো প্রথমেই যদি দুখানা পাতকে জুড়ে দেওয়া হয় কোনো একটা রিভেটের সাহায্যে, তারপরে যদি হিট দেওয়া হয় তাহলে দেখা যাবে যে পাতটা একটা পাত বেশি বৃদ্ধি পাচ্ছে আর একটা পাত কম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যেহেতু রিভেটের সাহায্যে জোড়া রয়েছে তো সেই কারণে দেখা যাচ্ছে যে পাতটা বেঁকে যাচ্ছে, দ্বিধাদ্বৈত পাতটা বেঁকে যাচ্ছে। কোন দিকে বেঁকবে? যেটা কম বৃদ্ধি পেয়েছে সেই দিকে বেঁকে যাবে। এই দ্বিধাদ্বৈত পাতটাকে কোন কাজে লাগানো হয়? এটাকে লাগানো হয়ে থাকে ইলেকট্রিক ইস্ত্রিতে। এখানে দেখো ছবিটা দেওয়া রয়েছে, এটা কারেন্টের তার ছিল, এখানে একটা দ্বিধাদ্বৈত পাত রয়েছে, এই দ্বিধাদ্বৈত পাতটাকে রিভেট দিয়ে জোড়া রয়েছে। প্রাথমিক অবস্থায় পাতটা সোজা ছিল এবং সেই পাতটা যুক্ত ছিল আরেকটা তারের সঙ্গে। কি হচ্ছে দেখো, কারেন্টটা আসছে এই পথে, দ্বিধাদ্বৈত পাতের মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে এই তার দিয়ে চলে যাচ্ছে। এবার কারেন্ট গেলেই দেখা যাবে যে কোনো জিনিস গরম হয়ে যায়। তো একই রকমভাবে দেখা যাবে দ্বিধাদ্বৈত পাতটাও কিছুক্ষণ পরে গরম হয়ে যাবে, আর গরম হলেই দেখা যাবে বৃদ্ধি পাচ্ছে। আর দুখানা পাত রয়েছে, তো দুখানা পাত একই হারে বৃদ্ধি পাবে না, ওপরেরটা বেশি বৃদ্ধি পাচ্ছে, নিচেরটা কম বৃদ্ধি পাচ্ছে। তার ফলে দেখা যাবে এই পাতটা কিছুক্ষণ পরে বেঁকে গেছে, এরকমভাবে বেঁকে যাবে। আর যখন এই পাতটা বেঁকে যাবে, এটা বেঁকে গিয়ে নিচের দিকে চলে আসবে, তার ফলে দেখা যাবে তড়িৎ প্রবাহটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কারণ এই পাতটা যুক্ত ছিল আরেকটা তারের সঙ্গে। এই পাতটা বেঁকে যাওয়ার ফলে দেখা যাবে তড়িৎ প্রবাহটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে যদি ইলেকট্রিক আয়রনে ব্যবহার করা যায় তাহলে দেখা যাবে যে আয়রনের টেম্পারেচার একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফিক্সড রাখা সম্ভব। মানে প্রথমে কারেন্ট যাচ্ছিল পাতের মধ্যে দিয়ে, আয়রনটা গরম হচ্ছিল, কিছুক্ষণ পরে যখন দ্বিধাদ্বৈত পাতটা গরম হয়ে যাবে তখন দ্বিধাদ্বৈত পাতটা বেঁকে যাবে, তার ফলে তড়িৎ প্রবাহটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তার ফলে আয়রনটার টেম্পারেচারটা বাড়তে থাকবে না, আর এটা নির্দিষ্ট টেম্পারেচারে থাকবে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে আয়রনের টেম্পারেচারটা কমে গেছে, আয়রনটা ঠান্ডা হয়ে গেছে। ততক্ষণে দ্বিধাদ্বৈত পাতটাও ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে পাতটা আবার আগের অবস্থায় চলে আসবে, আর আগের অবস্থায় চলে আসা মানেই সেটা আবার এই তারটাকে স্পর্শ করবে, আবার তড়িৎ প্রবাহ চালু হয়ে যাবে, আবার ইলেকট্রিক আয়রনটা গরম হবে। এর ফলে দেখা যাচ্ছে যে আয়রনের টেম্পারেচারটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড রাখা যাচ্ছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখো। নেক্সট দেখা যাক কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক কোনো একটা কঠিন পদার্থের প্রাথমিক অবস্থায় উষ্ণতা ছিল θ1 ডিগ্রি, সেটাকে গরম করা হয়েছে, তাতে তার অন্তিম উষ্ণতা হয়েছে θ2 ডিগ্রি। প্রাথমিক অবস্থায় তার দৈর্ঘ্য ছিল L1 এত একক, পরে তার দৈর্ঘ্য হয়েছে L2। তাহলে উষ্ণতার কতখানি পরিবর্তন ঘটল?
প্রথমে ছিল θ1, সেখান থেকে সেটাকে তাপ প্রয়োগ করার ফলে উষ্ণতা হয়ে গেছে θ2। তাহলে উষ্ণতা বৃদ্ধি ইকুয়াল টু হচ্ছে θ2 মাইনাস θ1। তার দৈর্ঘ্য কতখানি বৃদ্ধি পেল? দৈর্ঘ্য বৃদ্ধি ইকুয়াল টু হয়ে যাচ্ছে L2 মাইনাস L1। প্রথমে দৈর্ঘ্য ছিল L1, পরে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছে L2। তাহলে কতখানি বাড়লো? L2 মাইনাস L1। তাহলে দেখো θ2 মাইনাস θ1, এত উষ্ণতা বৃদ্ধিতে L1 মাপের কোনো একটা কঠিন পদার্থর দৈর্ঘ্যটা কতটা বৃদ্ধি পাচ্ছে? L2 মাইনাস L1 বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতার পরিবর্তন ঘটেছে এতটা, প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য ছিল এটা, দৈর্ঘ্যটা বেড়েছে কতটা? দৈর্ঘ্য বেড়েছে এতটা। তো সেটাই লেখা হচ্ছে θ2 মাইনাস θ1, এতখানি উষ্ণতা বৃদ্ধিতে L1 দৈর্ঘ্যের কোনো একটা কঠিন পদার্থর দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে L2 মাইনাস L1। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে তার দৈর্ঘ্যটা কতটা বাড়বে? উষ্ণতা বেড়েছিল এতটা, এত ডিগ্রি উষ্ণতা বাড়াতে দৈর্ঘ্যটা বেড়েছে এটা। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে তার দৈর্ঘ্য কতটা বাড়বে? সিম্পল ঐকিক নিয়ম হবে, কি করতে হবে? L2 মাইনাস L1টাকে ডিভাইড করতে হবে θ2 মাইনাস θ1 দিয়ে। এত অব্দি কোনো রকম অসুবিধা নেই। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে ওই পদার্থের দৈর্ঘ্যটা যদি 1 একক হতো তাহলে কতখানি দৈর্ঘ্য বাড়ত? কি করতে হবে? প্রথমে তার দৈর্ঘ্য ছিল এত একক, তাই দৈর্ঘ্যটা বেড়েছে এতখানি। কিন্তু তার দৈর্ঘ্য যদি 1 একক হতো, তার দৈর্ঘ্য তাহলে কতটা বাড়ত? মানে পদার্থটার দৈর্ঘ্যটা কতটা বাড়ত? তাহলে কি করতে হবে? L2 মাইনাস L1 বাই θ2 মাইনাস θ1 ইন্টু L1। আমি আরেকবার জায়গাটাকে রিপিট করছি। এতখানি উষ্ণতা বেড়েছে L1 দৈর্ঘ্যের কোনো একটা কঠিন পদার্থর, তার ফলে দেখা যাচ্ছে তার দৈর্ঘ্য বেড়ে গেছে L2 মাইনাস L1। এত ডিগ্রি উষ্ণতা বাড়াতে দৈর্ঘ্য বাড়লো এতটা। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়লে দৈর্ঘ্য কতটা বাড়ত? নিশ্চয়ই কম বাড়ত, তাই ডিভাইড করা হয়েছে এটাকে। প্রথমে পদার্থের দৈর্ঘ্যটা ছিল L1। L1 মাপের কোনো একটা কঠিন পদার্থর দৈর্ঘ্যের পরিবর্তন হলো এতটা। তো যদি পদার্থের দৈর্ঘ্যটা L1 না হয়ে 1 একক হতো, সেক্ষেত্রে কতখানি দৈর্ঘ্য বাড়ত? নিশ্চয়ই কম বাড়ত। যেহেতু দৈর্ঘ্যটা কমছে, তাহলে ওর বৃদ্ধিটাও কমবে, তাই L1 দিয়ে ডিভাইড করা হয়েছে। সিম্পল ঐকিক নিয়ম। এটাই হচ্ছে কোনো একটা কঠিন পদার্থর রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এবার সংজ্ঞায় আসা যাক, আমরা কি পেলাম এখান থেকে? একক মাপের দৈর্ঘ্যের কোনো একটা পদার্থর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যতখানি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে ওই পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এটাই হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। তাহলে কি দেখলাম সংজ্ঞাটা? একক দৈর্ঘ্যের কোনো একটা কঠিন পদার্থর উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানোর ফলে তার যে পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, সেটাই হচ্ছে ওই পদার্থর রৈখিক প্রসারণ গুণাঙ্ক। যদি রৈখিক প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটা লিখতে দেয় বা সংজ্ঞাটা লিখতে দেয়, তাহলে সেই সংজ্ঞার সাথে গাণিতিক রূপটাকেও লিখে দিতে হবে। এখান থেকে শুরু করে এত অবধি লিখতে হবে, প্লাস সংজ্ঞাটাকেও লিখতে হবে। এই রৈখিক প্রসারণ গুণাঙ্কটাকে প্রকাশ করা হয় আলফা দিয়ে। আলফা ইকুয়াল টু হচ্ছে L2 মাইনাস L1 বাই θ2 মাইনাস θ1 ইন্টু L1। ধরে নেওয়া যাক কোনো একটা পদার্থর প্রাথমিক দৈর্ঘ্যটা L1 গিভেন রয়েছে, প্রাথমিক দৈর্ঘ্য L1 গিভেন রয়েছে, প্রাথমিক উষ্ণতা θ1 গিভেন রয়েছে, অন্তিম উষ্ণতা θ2 বলে দেওয়া রয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা গিভেন রয়েছে। বলছে বর্তমানে তার দৈর্ঘ্যটা কত হবে, মানে উষ্ণতাটাকে θ1 থেকে θ2তে নিয়ে যাওয়ার ফলে
বর্তমানে দৈর্ঘ্যটা কতটা হবে সেটা জিজ্ঞেস করেছে। সেক্ষেত্রে আমরা কি করব, কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? ফর্মুলাটা আমরা পেয়ে যাব এখান থেকে। কি হবে ফর্মুলাটা দেখো, আমাদের বেরিয়ে গেছিল আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই θ2 মাইনাস θ1 ইন্টু L1। এখান থেকে সলভ করে আমাদের L2 এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপে কি করব, ক্রস মাল্টিপ্লাই করব। θ2 মাইনাস θ1 ইন্টু L1 ইন্টু আলফা ইকুয়াল টু হচ্ছে L2 মাইনাস L1। জিনিসটাকে ঘুরিয়ে লিখছি, তাহলে হয়ে যাবে L2 মাইনাস L1 ইকুয়াল টু θ2 মাইনাস θ1 ইন্টু L1 ইন্টু আলফা। আমাদের লাগবে L2 এর ভ্যালু, L1টা লাগবে না, তাহলে L1টাকে সাইড চেঞ্জ করে দিচ্ছি। তাহলে L1টা এপাশে মাইনাস ছিল, এপাশে প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে L1 প্লাস θ2 মাইনাস θ1 ইন্টু L1 ইন্টু আলফা। L1কে কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে 1 প্লাস θ2 মাইনাস θ1 ইন্টু আলফা। L1টাকে কমন নেওয়া হয়েছে, এটা হয়ে যাচ্ছে L2 বার করার ফর্মুলা। যখন L1 θ2 θ1 আলফা গিভেন থাকবে। আমি পুরো প্রসিডিওরটা আরেকবার বলছি। কিছুক্ষণ আগেই তো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা পেয়ে গেলাম, তো এখান থেকে আমাদের L2টাকে বার করতে হতো। ফার্স্ট স্টেপে আমরা ক্রস মাল্টিপ্লাই করেছি, মানে নিচেকার এই সংখ্যাটাকে দিয়ে আলফাটাকে মাল্টিপ্লাই করা হয়েছে। নেক্সট এটাকে ঘুরিয়ে লিখলাম, মানে L2 মাইনাস L1টাকে এপাশে লিখলাম, আর এই পুরো জিনিসটাকে এখানে লিখেছি। L1টাকে সাইড চেঞ্জ করলাম, মাইনাস থেকে প্লাস হয়ে গেল। দুটো থেকে L1টাকে কমন নেওয়া হচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকছে 1 প্লাস θ2 মাইনাস θ1 ইন্টু আলফা। এবার যখন আমাদের L1 দেওয়া রয়েছে, θ1 দেওয়া রয়েছে, θ2 দেওয়া রয়েছে, আলফা দেওয়া রয়েছে, L2 জিজ্ঞেস করছে, তখন আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট দেখা যাক কঠিন পদার্থর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ধরে নেওয়া যাক কোনো একটা কঠিন পদার্থ ছিল, তার প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফলটা ছিল A1। অন্তিম অবস্থায় ক্ষেত্রফল হয়ে গেছে A2। তাপ দেওয়ার ফলে ক্ষেত্রফলটা হয়ে গেছে A2। উষ্ণতা কত ছিল, প্রাথমিক অবস্থায় উষ্ণতা ছিল θ1, অন্তিম উষ্ণতা হয়ে গেছে θ2। এত অবধি কোনো রকম অসুবিধা নেই। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে কতটা, ক্ষেত্রফল বৃদ্ধি পেল A2 মাইনাস A1। আগে ছিল A1, বেড়ে হয়েছে A2, তাহলে বৃদ্ধি হয়ে যাচ্ছে A2 মাইনাস A1। উষ্ণতা কতটা বৃদ্ধি পেল, θ2 মাইনাস θ1। প্রথমে ছিল θ1, পরে হয়ে গেছে θ2, তাহলে উষ্ণতা কতটা বৃদ্ধি পেল, θ2 মাইনাস θ1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, θ2 মাইনাস θ1 এত উষ্ণতা বৃদ্ধিতে A1 ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটা কঠিন পদার্থের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাচ্ছে, A2 মাইনাস A1। আগেরটার মতন করে লিখলাম, এতখানি উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। আগের ক্ষেত্রফল ছিল এতটা, কিন্তু বর্তমানে ক্ষেত্রফল বেড়েছে এতটা। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে ওই পদার্থটার ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, A2 মাইনাস A1 বাই θ2 মাইনাস θ1। এত অবধি কোনো রকম অসুবিধা নেই। এবার যদি একক ক্ষেত্রফল বিশিষ্ট ওই পদার্থটার উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানো হতো, তাহলে তার ক্ষেত্রফল কতটা বাড়ত। সেক্ষেত্রে কি করতে হবে, A2 মাইনাস A1 বাই θ2 মাইনাস θ1 ইন্টু A1 করে দিতে হবে। আগেরটার মতন করেই করলাম। প্রথমে উষ্ণতা বেড়েছিল এতটা, মানে θ2 মাইনাস θ1 উষ্ণতা বেড়েছিল।
তার ক্ষেত্রফল ছিল A1, তো ক্ষেত্রফল কতটা বেড়েছে? A2 মাইনাস A1। উষ্ণতা যদি 1 একক বাড়ত তাহলে তার ক্ষেত্রফল কতটা বাড়ত? ডিভাইড করেছে θ2 মাইনাস θ1 দিয়ে। আর যদি পদার্থটার আগের ক্ষেত্রফলটা একক মাপের হতো, মানে 1 একক হতো, সেক্ষেত্রে তার ক্ষেত্রফলটা কতটা বাড়ত? এটাকে আবার ডিভাইড করা হচ্ছে A1 দিয়ে। ঠিক আগেরটারই মতন ঐকিক নিয়ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু কত বেরিয়ে গেল? A2 মাইনাস A1 বাই θ2 মাইনাস θ1 ইন্টু A1। এটা হয়ে যাচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এটাকে লেখা হয় বিটা দিয়ে। আমাদের যদি এবার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা জিজ্ঞেস করে, সংজ্ঞাটা কিরকম হবে? একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে তার ক্ষেত্রফলটা যতখানি বৃদ্ধি পাবে তাকে বলা হচ্ছে ওই পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এবার ধরে নেওয়া যাক পদার্থটার আগের ক্ষেত্রফল গিভেন রয়েছে, আগের উষ্ণতা গিভেন রয়েছে, অন্তিম উষ্ণতা গিভেন রয়েছে, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক গিভেন রয়েছে, বর্তমান ক্ষেত্রফলটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব? মানে আমাদের A2 বার করতে হবে। তাহলে আমরা কি করব? এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো। মানে আমাদের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কটাকে কাজে লাগাতে হবে। বিটা ইকুয়াল টু কত ছিল? A2 মাইনাস A1 বাই θ2 মাইনাস θ1 ইন্টু A1। এই ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে। তাহলে কি করব? আমাদের বার করতে হচ্ছে A2। প্রথমেই আমরা ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে হয়ে যাবে বিটা ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু A1 ইকুয়াল টু হচ্ছে A2 মাইনাস A1। এবার এটাকে একটু ঘুরিয়ে লেখা হচ্ছে। ঘুরিয়ে লিখলে কত হবে? A2 মাইনাস A1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে বিটা ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু A1। আমাদের তো লাগবে A2, তাহলে আমরা A1টাকে সাইড চেঞ্জ করছি। তাহলে A1 প্লাস বিটা ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু A1 হয়ে যাচ্ছে। এই দুটো থেকে A1টাকে কমন নেওয়া যাবে। তাহলে কত পড়ে থাকবে? A1টাকে কমন নিলে পড়ে থাকছে এখান থেকে 1 প্লাস বিটা ইন্টু θ2 মাইনাস θ1। যদি আমাদের কোনো একটা অঙ্কে A1 দেওয়া থাকে, θ1 θ2 বিটা দেওয়া থাকে, আমাদের A2 বার করতে বলে, তাহলে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এই চ্যাপ্টারে বাকি অংশটা এর পরবর্তী অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।